আসসালামু আলাইকুম। জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে প্রতিনিয়ত দেশীয় গ্যাস দিন, দিন কমছে। যার ফলে ইম্পোর্টেড গ্যাসের উপর চাপ বাড়ছে। ২০১৮ সালে মাত্র ১১টি কার্গো দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশে এলএনজি আমদানি। এখন বর্তমানে ১০৮টি কার্গো এই অর্থবছরে আমদানি হবে বলে আশা করা যাচ্ছে এবং আগামী অর্থবছরে প্রায় ১২৪টি কার্গো আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই যে অর্থনীতির উপর চাপ, এটা সরকার কিভাবে সামাল দিচ্ছে তা আমরা আজকে জানব। আমাদের সঙ্গে আছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট এবং প্লাটসের বাংলাদেশ করেসপন্ডেন্ট আজিজুর রহমান রিপন। ধন্যবাদ আপনাকে। আপনাকে জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শামীম জাহাঙ্গীর। আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশের যে এলএনজি ইম্পোর্ট করার ক্ষেত্রে আর্থিকভাবে আসলে প্রথম থেকেই বড় ধরনের একটা ধাক্কা খাচ্ছে এবং সেই কারণে আমরা দেখেছি এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে এমন অবস্থা তৈরি হয়েছিল যখন সাপ্লায়াররা বিভিন্ন সময় বাংলাদেশ গভর্নমেন্টকে চিঠি দিচ্ছিল এবং হুমকি দিচ্ছিল যে তারা সাপ্লাই বন্ধ করে দিবে। এটা আমরা দেখেছি গত ১-২ বছর, মিন ২০২২ সালের পরে যখন রাশিয়া এবং ইউক্রেন ওয়ার শুরু হয়েছিল, তখন এই আর্থিক দুরবস্থাটা প্রকট আকার ধারণ করে এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি যে সরকার এবং যে এলএনজি সাপ্লাই তাদের মধ্যে ক্রমান্বয়ে ফ্রিকোয়েন্টলি চিঠি আদান-প্রদান হচ্ছিল এবং একসময় সরকার প্রচণ্ড ডিমান্ড থাকা সত্ত্বেও এলএনজি ইম্পোর্ট কিন্তু বন্ধ করে দেয় ফ্রম স্পট মার্কেট। তখন আপনার বাংলাদেশের পাওয়ার সাপ্লাই সিচুয়েশন মারাত্মকভাবে আপনার ধাক্কা খায় এবং আমরা জানি এডিকুয়েট পাওয়ার প্ল্যান্ট থাকা সত্ত্বেও গভর্নমেন্ট তখন বাধ্য হয়ে বেশ কিছু গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্টকে বসিয়ে রাখতে হয়। তখন এলএনজি ইম্পোর্ট কস্ট আমরা জানি প্রায় ওয়ার্ল্ড মার্কেটে অ্যারাউন্ড 65-67 পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ তখনকার সময় ইম্পোর্ট করেছিল প্রায় অ্যারাউন্ড 35-37 পার MMBTU US ডলার। তারপরে ৮-৯ মাস বন্ধ রাখার পরে আবার যখন এলএনজি ইম্পোর্ট শুরু করে স্পট মার্কেট থেকে, তখন প্রাইস আস্তে আস্তে কমা শুরু হয়, কিন্তু সিগনিফিকেন্টলি কমে নেই। যে কারণে যে আর্থিক যে দৈন্যতা এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে বা আর্থিক অ্যারেঞ্জমেন্টে, ফিসক্যাল অ্যারেঞ্জমেন্টের যে ইয়েটা, সেটা কিন্তু কন্টিনিউ থাকে এবং যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সরকার বাধ্য হয়েই আপনার বিভিন্ন ল্যান্ডিং প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়। যেমন আমরা দেখেছি আইটিএফসি নামে একটা প্রতিষ্ঠান থেকে পেট্রোবাংলা ফর দ্য ফার্স্ট টাইম লাস্ট ইয়ারে আপনার এলএনজি ইম্পোর্টের জন্যই $500 মিলিয়ন আপনার একটা চুক্তিতে স্বাক্ষর করে এবং যেই লোন অ্যারেঞ্জমেন্টে এই বছরও রয়েছে এবং সেটা আরও 100 মিলিয়ন বাড়িয়ে 600 মিলিয়ন করা হয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখেছি 350 মিলিয়ন আপনার একটা লোন এগ্রিমেন্ট করেছে। এটা লোন গ্যারান্টি বলা হয়। তো এই দুইটা এগ্রিমেন্টে বর্তমানে সরকার আপনার একটু স্বস্তিদায়ক অবস্থায় আছে। আর যেহেতু আপনার এই গভর্নমেন্ট আসার পরে আপনার রেমিটেন্স ফ্লো বলেন বা যে অভিযোগ আছে যে ক্যাপিটাল আউটফ্লাইট কমে যাওয়াতে আপনার ফরেক্স রিজার্ভ বাড়াতেও আপনার পেমেন্ট একটু সুবিধা হয়েছে। বাট আলটিমেটলি ইটস এ হিউজ প্রেশার অন দ্য গভর্নমেন্ট টু কন্টিনিউ এলএনজি ইম্পোর্ট। আমরা জানি জাস্ট এক মাস আগে বাংলাদেশের এলএনজি এবং গ্যাসের ক্ষেত্রে বিদেশি কোম্পানিকে রিপেমেন্ট করতে হতো $350 মিলিয়ন। এইটা বেড়ে গত মাসে দাঁড়িয়েছে $416 মিলিয়ন এক মাসের। তার অর্থ হচ্ছে প্রতি বছর বাংলাদেশকে প্রায় $5 বিলিয়ন পেমেন্ট করতে হবে। এই চাপটা কিভাবে বাংলাদেশ সামাল দিতে পারবে বলে আপনি মনে করেন? না, আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে যেহেতু এলএনজি ইম্পোর্ট বাড়াতে হচ্ছে বাধ্য হয়ে গভর্নমেন্ট সরকারকে, কারণ আমরা জানি যে দেশের গ্যাসের প্রোডাকশন যেটা 2017 সালে পিকে ছিল প্রায় 2700 এমএমসিএফডির মতো, সেটা কমতে কমতে এখন 1800 আশেপাশে ঘোরাফেরা করছে এবং আর কখনো কখনো আমরা দেখেছি 1800 এমএমসিএফডির নিচেও চলে যাচ্ছে। তো এরই প্রেক্ষিতে আসলে গভর্নমেন্ট যেটা বলেছিলাম যে বিভিন্ন লেন্ডিং এজেন্সি দ্বারস্থ হয় এবং গত বছরই আমরা দেখেছি যখন সরকার আপনার শেভরন
শেভরনের হিউজ অ্যামাউন্ট অফ ওভারডিউ পেমেন্ট যেটা বাকি ছিল অ্যাজ হাই অ্যাজ আমরা জানি $280 million। তারপর বিভিন্ন এলএনজি সাপ্লায়ারদের কাছ থেকে প্রায় $500-600 million মতো বাকি ছিল ওভারডিউ পেমেন্ট। আচ্ছা, আপনি একটা বিষয় বলছিলেন 2017 সাল থেকে ধীরে ধীরে গ্যাসের সাপ্লাই কমতে শুরু করলো, প্রোডাকশন কমতে শুরু করলো। তাহলে গত সরকারের এইটা রং পলিসির কারণে দেশীয় গ্যাস উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি আসলে আমরা যদি দেখি, যেহেতু আমরা এই সেক্টরে অনেক দিন ধরে কাজ করেছি, আমরা দেখেছি 2017 সালের আগে এবং পরে 2017 সালের আগে প্রজেকশন বা ইভেন কন্টিনিউয়াসলি প্রজেকশন হচ্ছে, এবং প্রজেকশন কোন টার্মস হচ্ছে বা আসলে এটা কতটুকু ফ্রুটফুল প্রজেকশন বা পারফেক্ট প্রজেকশন হচ্ছিল কিনা সেটা প্রশ্নের বিষয়। কারণ আমরা দেখেছি, আমরা জানি, সরকারও জানে, পলিসি মেকাররাও জানে বাংলাদেশের গ্যাসের অবস্থা এবং গ্যাসের ক্রাইসিস, এটা কিন্তু সবাই জানে এবং আমরাও দেখেছি বিভিন্ন এক্সপার্টও বিভিন্ন সময় বলেছে। কিন্তু তখন 2017 সালের পরে 2018 যেটা ইন পার্টিকুলার যখন আপনার এলএনজি ইম্পোর্ট শুরু করলো, তারপরে দেখেছি কিন্তু লোকাল এক্সপ্লোরেশনের গতি কিন্তু অনেক কমে গিয়েছে এবং অলমোস্ট যতটুকু বাড়ে তার চেয়ে কমে। প্রোডাকশন যতটুকু বাড়ে আপনি 2017 সালের পরে দেখবেন ওভারঅল কিন্তু ডেফিসিট রয়ে যায়। তো আর এক্সপ্লোরেশন যে খুব বেশি হয়েছে সেটাও কিন্তু আমরা দেখি না। কিন্তু গত সরকার ইন পার্টিকুলার খুব বেশি মনোযোগী হচ্ছে আপনার এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে। তারা এলএনজি ইম্পোর্ট ডিল সাইন করেছে একটার পর একটা। এফএসআরও যেটা আপনার এনভায়রনমেন্টের সাথে আপনার ঝুঁকিপূর্ণ। আপনারা জানেন আমাদের সিতে মাঝে মাঝে যখন টার্বুলেন্স হয়, এফএসআরওর আমাদের 2টা এফএসআরওর রেকর্ড রয়েছে যে তারা কখনো কখনো প্রোডাকশন হল্ট করেছে বা ডিসরাপ্ট হয়েছে। এই রিস্ক থাকা সত্ত্বেও কিন্তু এফএসআরও 2টা করেছে, বাট আমরা দেখেছি কোনো ল্যান্ড বেজ এলএনজি টার্মিনাল গত সরকারও করেনি, এই সরকার যে করছে বা কোনো স্টেপ নিচ্ছে সেটাও আমরা দেখছি না। তো আসলে এই যে প্রজেকশনে এটা কিন্তু সবাই জানে। তো যেটা বলছিলেন আপনি যে প্রজেক্টেড যে একটা আপনার যে প্রোডাকশন এবং ডিমান্ডের যে চিত্র কম বেশি সবাই জানে। কিন্তু যেটা হচ্ছে তারা যেমন ইন পার্টিকুলার আমরা যদি ভোলার ক্ষেত্রে বলি, ভোলার ডেভেলপমেন্টের জন্য আমরা জানি প্রায় অ্যারাউন্ড 2 decades ব্যাক একটা ইউএস কোম্পানি ইনোকল কিন্তু একটা আপনার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের আন্ডারে তার একটা প্রপোজাল দিয়েছিল যে ভোলার গ্যাস থ্রু পাইপলাইন আপনার খুলনাতে আনবে। সেটা যদি হতো তখন আপনার যেটা বলেন বড় বড় পাওয়ার প্ল্যান্ট যেগুলি গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে এবং গভর্নমেন্ট ক্যাপাসিটি পেমেন্ট পে করতে বাধ্য হচ্ছে, যেমন রূপসা বলেন ওদিকে, তারপরে ইভেন আপনার ওই রিজনে কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অলমোস্ট স্টপড ডিউ টু আপনার এনার্জি ক্রাইসিস। ওটা যদি করতো আমেরিকান কোম্পানি ইনোকলের প্রপোজাল যদি তখন মেনে নিত, অ্যাপ্রুভ করা হতো, তখন কিন্তু একটা পাইপলাইন কিন্তু অলরেডি হতো এবং আমরা জানি ভোলায় যে স্ট্যান্ডার্ড গ্যাস ওটা একটা প্রপার ইউটিলাইজেশন হতো এবং আমার মনে হয় গ্যাসে ক্রাইসিসটা হতো না। এটা তো ভোলার ক্ষেত্রে বললাম, কিন্তু অনশোর এক্সপ্লোরেশন কিন্তু খুব বেশি হয়নি। সো আমি যেটা বলবো যে আসলে যারা পলিসি মেকার তারা কিন্তু জানে, কিন্তু জেনেও শুনো কোনো এক আই মিন রহস্যজনক কারণে তারা এটা আসলে ইমপ্লিমেন্ট করে না। আচ্ছা, পলিটিক্যাল সরকারের তো এক ধরনের চাপ আছে, ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কোনো চাপ নেই। তাহলে এই সরকারকে কিভাবে মূল্যায়ন করবেন? বিদ্যুৎ জ্বালানির এই যে আপগ্রেডেশনের করার ক্ষেত্রে তাদের ভূমিকা কতটুকু? না, এই সরকার ট্রাই করছে কিন্তু তারাও যে খুব বেশি প্রোঅ্যাক্টিভলি করছে সেটা আমি বলবো না। কারণ আমি যেটা বলেছি যে আপনি এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে যেটা বলেন, এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে গভর্নমেন্ট হ্যাঁ, এলএনজি কার্গোর সংখ্যা বাড়ছে। কিন্তু এটার বিকল্প যে ল্যান্ড বেজ এলএনজি টার্মিনাল করার কথা সেটা আমরা এখনো কিন্তু কিছু দেখিনি। আমরা জানি তেলের ক্ষেত্রে পেট্রোলিয়াম সেক্টরে আপনার স্টোরেজের ব্যবস্থা আছে। কিন্তু এলএনজি একটা এক্সপেন্সিভ ফুয়েল। এটা মাঝে মাঝে গ্লোবাল মার্কেটে কখনো কমে, কখনো বাড়ে। ডিপেন্ডিং অন দ্য ডিমান্ড অফ ইউরোপিয়ান অ্যান্ড মেজর মার্কেটস। আপনি কি একটু ক্লিয়ার করবেন, ল্যান্ড বেস এলএনজি বাস্তবায়ন করতে কত মাস সময় লাগে, আর ফ্লোটিং স্টোরেজ টার্মিনাল করতে কত ফ্লোটিং সময়? স্টোরেজ ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট যেটা এফএসআরএ বলা হয়, এটা এক্সিকিউট করতে এই প্ল্যান ফ্রম দ্য ডেট অফ সাইনিং দ্য কন্ট্রাক্ট এটা অ্যারাউন্ড 2 বছরের মতো লাগে। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড টাইম। আর ল্যান্ড বেজ এলএনজি টার্মিনাল করতে 4 থেকে 5 বছর লাগে।
বাট কখনো কখনো 4-3 বছর না, 4 বছর 4-5 বছর। কিন্তু আইরনিক্যাল সিচুয়েশন ইজ দ্যাট আইরনিক্যালি যখন আমরা জানি ইন পার্টিকুলার যখন গভর্নমেন্ট 2018 সালে এফএসআর ফার্স্ট এফএসআরইও ইন মহেশখালী একটা টেন্ডার করে, ঠিক তখনই কিন্তু একটা ল্যান্ড বেস টার্মিনাল করার জন্য একটি টেন্ডার করে। তো কোনো এক রহস্যজনক কারণে আমরা দেখেছি ওই এফএসআরই তো হলোই, তারপর আরেকটা এফএসআরই হলো, কিন্তু ওই ল্যান্ড বেস এনার্জি টার্মিনাল কিন্তু সেই 2018 সালে যে ইনিশিয়েটিভ নিয়েছিল সেটা আজ পর্যন্ত কোনো বাস্তবতার ধারে কাছেও যায়নি। আমরা দেখেছি 2018 সালে যখন ল্যান্ড বেস এনার্জি টার্মিনালের জন্য টেন্ডার করে তখন শর্টলিস্ট করা হয়, ইউআই প্রথমে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কল করা হয়, শর্টলিস্টিং করা হয়, কিন্তু যখন আর রিকোয়েস্ট ফর প্রপোজাল দেওয়া হবে আরএফপি, তার আগে কিন্তু অনেক ডিল হয়ে যায়। সো সেক্ষেত্রে আরএফপি ইস্যু করা হয়নি। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ ইউএস এর সঙ্গে যে টেরিফ নেগোসিয়েশন করেছে সেখানে প্রতি বছর $1.5 বিলিয়ন জ্বালানি ইম্পোর্ট করবে চিন্তা ভাবনা করছে। আর এই টেরিফ নেগোসিয়েশনের ফলে বাংলাদেশে 20% জ্বালানির গ্রোথ হতে পারে বলে ধারণা করছে জ্বালানি বিভাগ। এই যে 20% গ্রোথ, অতিরিক্ত গ্রোথ দাঁড়াবে, এটা কিভাবে সামাল দিবে বলে আপনার মনে হয়? এটা কি আসলে পারবে? আর ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে কি বাধার সম্মুখীন হবে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বললেন যে টেরিফ নেগোসিয়েশনের ব্যাপারটা, এটা কিন্তু এই যে আপনি আমেরিকান মার্কেট থেকে যে $1.5 বিলিয়ন কথা বললেন, এই নেগোসিয়েশন বা এই এগ্রিমেন্ট, এই টাইপের কিন্তু এগ্রিমেন্ট এখন না, আজ থেকে 2 বছর আগেই হয়েছিল। ইন পার্টিকুলার এক্সিলিয়েট এনার্জির সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল লং টার্ম এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে। তো এক্সিলিয়েট এনার্জির সাথে আমি যদি মনে করতে পারি, এটা 2023 সালের নভেম্বর মাসে মনে একটা এগ্রিমেন্ট হয়েছিল। সেখানে এক্সিলাইট এনার্জির থেকে প্রতি বছর 1.5 মিলিয়ন টন এলএনজি আনার কথা। সেটা কিন্তু এই টেরিফ নেগোসিয়েশন শুরুর প্রায় 2 বছর আগেরই একটা কন্ট্রাক্ট। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখনকার যে টেরিফ নেগোসিয়েশন বা আপনার যে রিসিপ্রোকাল টেরিফ ইন পার্টিকুলার আমেরিকার সাথে যেটা শুরু হয়েছে, তার আন্ডারে গভর্নমেন্ট আমেরিকা থেকে এলএনজি ইম্পোর্ট আরও বাড়াবে, এলএনজি এবং এলপিজিও বাড়াবে ইম্পোর্ট। এবং আরেকটা একটা এমইউ টাইপের একটা এগ্রিমেন্ট হয়েছে আপনার আর্জেন্ট এনার্জির সাথে। হ্যাঁ, সেটা আপনার লুজিয়ানা একটা ফিল্ড থেকে, ওই লুজিয়ানা ফিল্ড থেকে যদি এলএনজি ইম্পোর্ট করতে হয় সেটা আরও কয়েক বছর লাগবে। তো সেটা বলতে পারেন যে রিসিপ্রোকাল টেরিফের ক্ষেত্রে ওইটা একটা এডিশন হতে পারে। এবং ইয়েস, একটা এডিশনাল অ্যামাউন্ট তো লাগবেই আমেরিকান মার্কেট থেকে এলএনজি ইম্পোর্ট করতে। আর আমার কাছে মনে হয় এটা আমরা এটা সেপারেটলি দেখা সুযোগ নাই, কারণ গভর্নমেন্ট কিন্তু এনার্জি ইম্পোর্ট করছেই, এবং যে টেরিফ এক্সিলিয়েট এনার্জির সাথে করা হয়েছে যে টেরিফ রেট, এটা অন্যান্য যে 2-3টা কয়েকটার সাথে করা হয়েছে এটা অলমোস্ট সিমিলার। সো এটা আলাদা প্রেশার না। হ্যাঁ, কন্টিনিউয়াস এলএনজি ইম্পোর্ট উড বি প্রেশার ফ্রম এনি সোর্স। ইট ক্যানট বি ফ্রম আমেরিকা অর ফ্রম ওমান অর কাতার, এনিওয়ার। এই যে টেরিফ নেগোসিয়েশনের ফলে এই যে আরএমজি সেক্টরে যে বাংলাদেশের এক্সপোর্ট অর্ডার শিফট হচ্ছে, তার ফলে 20% অতিরিক্ত বাংলাদেশের জ্বালানির প্রয়োজন হবে। এটা কিভাবে এটা? হ্যাঁ, এটা ট্যাকেল করতে হলে গভর্নমেন্টের অবশ্যই এক্সপ্লোরেশন বাড়াতে হবে, এবং যে ভোলার যে রিসোর্স, এটা কিন্তু আমরা এখনও জানি না কী পরিমাণ রিসোর্স ভোলার আছে। তো আমেরিকান কোম্পানি 20 বছর আগে যদি এসে এখানে এক্সপ্লোরেশন প্ল্যান করে থাকে, এবং আমরা জানি তাদের কিছু কিছু ডেটা, তাদের আগের যারা আপনার কিছু কিছু আমরা জানি ফরেন কোম্পানি বাংলাদেশে অ্যাক্টিভ ছিল, তাদের কিছু ডাটা হয়তো তারা পেয়েছিল বা সামহাও তারা জেনেছে। তো ওইটার একটা বেসিস প্লাস আমাদের যে রিসেন্ট এক্সপ্লোরেশন ইন ভোলা, সেটাও কিন্তু পজিটিভ। আমরা অলরেডি প্রায় 2 to 3 TCF কনফার্ম গ্যাস পেয়েছি, এবং যে পরিমাণ প্ল্যান রয়েছে, আমরা যেগুলো যদি সাকসেসফুল হয়, অ্যারাউন্ড 5 to 6 TCF গ্যাস কিন্তু ভোলায় ডিসকভার হবে। তো সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে, ভোলার গ্যাসটা কীভাবে ইউটিলাইজ করা। এটা আইদার পাইপলাইন অথবা এলএনজি পোর্ট, এটা কিছুটা অংশে আমার মনে হয় রিজলভ হতে পারে। আরেকটা হচ্ছে আমাদের যে পুরনো গ্যাস ফিল্ড, সেগুলাকে আইদার আপনার ওয়ার্ক ওভার করে অথবা আপনার এস্টিমেট করে এটাকে কীভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায়, এটা একটা প্ল্যান করতে হবে। আর আমাদের যে সমস্ত গ্যাস ফিল্ড আপনার বিভিন্ন মামলার কারণে বন্ধ রয়েছে, আমরা জানি নাইকোর সাথে মামলার কারণে কয়েকটা গ্যাস ফিল্ডের অ্যাক্টিভিটিসই বন্ধ কয়েকটার সাথে। সরকারের সাথে আপনার
ইক্সিড বা আপনার সিএকের সাথে এগ্রিমেন্ট লসুটের কারণে আপনার কয়েকটা ফিল্ড বন্ধ রয়েছে। তো ওই ওই সমস্ত ফিল্ডে কীভাবে এক্সপ্লোর করা যায় গভর্নমেন্টের সেটা ওয়ে আউট করতে হবে। অ্যাপার্ট ফ্রম দিস আপনার যে রশিদপুর দেখা যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যে আপনার সিলেট রিজনের যে গ্যাস এরিয়াটা সেখানে আসলে প্রপার টেকনোলজি ইউটিলাইজ করে আপনার এগোতে হবে। যদি আমরা দেখেছি বিবিয়ানা একটা শেভরনের ফিল্ড, শেভরন অপারেটেড ফিল্ড, বাট বিবিয়ানার পাশে কিন্তু রশিদপুর, তারপরে আবার বিবিয়ানার অ্যাডজাসেন্ট আরও কিছু ব্লক রয়েছে। এই সমস্ত ব্লক যদি গভর্নমেন্ট প্রপার প্ল্যানিং করে এবং লেস টেকনোলজি ইউজ করে এটা আপনার এক্সপ্লোর করে, আমার মনে হয় কিছুটা ইমপ্রুভ করা সম্ভব। তারা তো আপনি বলছেন অনশোর এবং অফশোর বিডিং গ্রাউন্ড আবারও চাঙ্গা করতে হবে, যার ফলে সরকার লং টার্ম সাস্টেনেবিলিটি, এনার্জি সাস্টেনেবিলিটি নিশ্চিত করতে পারে। হ্যাঁ, মানে এটার ওয়ে আউট নেই আসলে। অনশোর এবং অফশোর এক্সপ্লোরেশন তো করতেই হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার রিজিওনাল যদি কোনো স্কোপ থাকে এনার্জি আপনার ইন্টিগ্রেশনে, বা আমরা জানি যে একসময় মায়ানমারে প্রচুর গ্যাস ছিল বা আশেপাশেই আছে, মায়ানমারে এখনও প্রচুর গ্যাস আছে। তো রিজিওনাল একটা অ্যারেঞ্জমেন্ট একটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, যে যেভাবে আমরা বিদ্যুতের ক্ষেত্রে রিজিওনাল ইয়ে থেকে করছি। এটা কি আদৌ সম্ভব? ট্রাই তো করা উচিত। ট্রাই করলে আমার মনে হয় ইটস ওয়ান্স আপন এ টাইম অন্য একটা প্রসঙ্গে আসি, feasible. সরকার চেষ্টা করছে মহেশখালীতে বিদ্যুৎ জ্বালানি হাব তৈরি করার, বিশেষ করে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করার। এটা কি কিভাবে দেখছেন? যেটাতে 20 মিলিয়ন মেট্রিক টন উৎপাদন হবে বলে সরকার আশা করছে সর্বোচ্চ। হ্যাঁ, মহেশখালী বর্তমান সরকার বা আগের সরকার একটা প্ল্যানিং নিয়ে এগোচ্ছিল আমরা দেখেছি, যে কারণে আমরা দেখেছি মহেশখালীতে একটা পোর্ট হওয়ার কাজ এগিয়ে যাচ্ছে মাতারবাড়িতে, মহেশখালী মাতারবাড়ি ওই রিজনে ইনফ্যাক্ট। তো এবং যেটা বলেছেন যে একটা রিফাইনারি করার কথা, রিফাইনারি আসলে ওভার দ্য ইয়ার্স আমরা দেখেছি 10, 15, 20 বছর ধরে কথা হচ্ছে, কিন্তু রিফাইনারি হচ্ছে না। আসলে কোনো এক বৈচিত্র্য কারণে হয়তো হচ্ছে না, কারণ অনেকে বলে বিভিন্ন স্বার্থ এখানে জড়িত, তারাই হয়তো ডিলে করছে। বাট এটা কিন্তু আসলে জরুরি রিফাইনারিটা করা। তো মাতারবাড়ি বা মহেশখালী, মাতারবাড়ি ইন পার্টিকুলার আমার মনে হয় এটা হলে, এবং আমরা জানি এখানে এলপিজি একটা টার্মিনাল হবে, এবং আপনার ওইটা পোর্ট, একটা সফিস্টিকেটেড পোর্ট হবে, কোল ইম্পোর্ট টার্মিনালও আছে সেখানে। এখানে মাতারবাড়ি ইউটিলাইজ করে যদি গভর্নমেন্ট একটা প্রপার প্ল্যান করতে পারে, সেটা আসলে আমাদের এনার্জি সেক্টরের জন্য একটা ইজি গেটওয়ে একটা হইতে পারে, যার মাধ্যমে আমরা চিপ ইন টার্মস অফ ফ্রেটে আমরা সহজে আনতে পারবো। বিদ্যুৎ জ্বালানি সেক্টরে আগামী সরকার কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে বলে আপনি মনে করেন? বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে বিদ্যুৎ ইন টার্মস, বিদ্যুতে আমাদের যেহেতু এখন এক্সেস ক্যাপাসিটি আছে, বিদ্যুতের জন্য চ্যালেঞ্জ হবে সেটা কন্টিনিউ অপারেশনে রাখা, এবং সেটার জন্য জ্বালানি অ্যারেঞ্জ করা, জ্বালানির যোগান দেয়া। গ্যাস সেক্টর, গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্টের জন্য গ্যাস আমদানি, এলএনজি আমদানি বা লোকাল গ্যাস এক্সপ্লোর করে সেটার যোগান দেওয়া একটা বড় চ্যালেঞ্জ হবে। অ্যান্ড ইন পার্টিকুলার অবশ্যই সেটা বড় ইস্যু ফাইন্যান্সিং, এবং যে পরিমাণ আমাদের আপনারা জানেন অনেক অয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে রয়েছে, সেটার জন্য কিন্তু ইম্পোর্ট কস্ট লাগে। সো অয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট, লোকাল গ্যাস ফিল্ড, তারপর লোকাল ইম্পোর্টেড এলএনজি, ইম্পোর্টেড পাওয়ার, সব কিছুর জন্য আসলে এখন যেটা করতে হবে যে এক্সপ্লোরেশন, আপনার রিগোরাসলি এক্সপ্লোরেশন করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার ফাইন্যান্সিং অ্যারেঞ্জ করতে হবে, এবং প্রপার প্ল্যানিং ইনফ্যাক্ট, যে বেসড অন দ্য ডিমান্ড অফ দ্য কান্ট্রি। ধন্যবাদ। জাস্ট এনার্জি নিউজকে সঙ্গ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জাস্ট